এবার আমরা পরিমাপের যন্ত্রসমূহ নিয়ে আলোচনা করব। প্রথমে আসবো দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে। দৈর্ঘ্য মানে বুঝতে পারছো, দৈর্ঘ্যের পরিমাপ কি? কোনো বস্তুর দৈর্ঘ্য মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্কেল বলে। তোমরা স্কেল জ্যামিতি বক্সে ছোটোবেলা থেকেই দেখে এসছো, বাড়িতেও থাকতে পারে। কোনো সময় সোজা রেখা টানার জন্য স্কেল ব্যবহার করা হয়। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র তোমরা করো, সেগুলোর জন্য স্কেল ব্যবহার করা হয়। এবার দেখো, স্কেলের দুই দিকে দুটো মান থাকে, একদিকে ইঞ্চি থাকে, একদিকে সেন্টিমিটার থাকে। এইবার তোমাকে বলা হলো স্কেল দেখে যে 2 সেন্টিমিটার অবধি দাগ টানো। তাহলে তোমরা কি করবে, নাকি এখানটা একটা বিন্দু বসাবে, এখানে একটা বিন্দু বসাবে, যোগ করবে খাতার মধ্যে, যোগ করে যে সরলরেখাটা তুমি পাবে সেই সরলরেখাটা হবে 2 সেন্টিমিটারে। ঠিক আছে, এটা হলো এইভাবে আমরা কোনো কিছু দৈর্ঘ্য মাপতে পারি। সেন্টিমিটার এবং মিলিমিটারে দাগ কাটা থাকে। হ্যাঁ, স্কেল যে স্কেল সাধারণত 1 মিটার লম্বা এবং যে স্কেলে সেন্টিমিটার এবং মিলিমিটার দাগ কাটা থাকে তাকে মিটার স্কেল বলে। এবার আসি কার্যপ্রণালী। কার্যপ্রণালী বলতে কি, যেটা আমি বললাম তোমাকে কীভাবে ব্যবহার করতে হয়। এখন তোমাকে বললো যে 6 সেন্টিমিটার, তাহলে তুমি কী বলবে, এখান থেকে ধরলে 6 সেন্টিমিটারের মধ্যে বিন্দু আঁকলে একটা, সেটাকে যোগ করে দিলে। ঠিক আছে, তো যদি সোজা যোগ করে দেওয়া হয়, এটা একটা 6 সেন্টিমিটার সরলরেখা তোমরা পেয়ে গেলে। এটা দৈর্ঘ্য তাহলে কত হল, তাহলে এই লাইনটা আমি কি দৈর্ঘ্য বলবো, এই লাইনটা দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। ঠিক আছে, লিখে দিতে হবে 6 সেন্টিমিটার। ধরলাম এ আর বি সরলরেখার মাপ, এটা এরকমভাবে লিখতে হবে। ঠিক আছে, এটাই হলো কার্যপ্রণালী। সতর্কতা কি অবলম্বন করতে হবে বলো তো? প্রথম একটা বলে রাখি, স্কেল তোমরা দু রকমের ব্যবহার করে থাকো, যেরকম কাঠের স্কেল, প্লাস্টিকের স্কেল, আরেকটা আছে লোহার স্কেল, স্টেনলেস স্টিল যেটা, সেটা স্কেলও পাওয়া যায়। সব কটার মাপই কিন্তু একই। ঠিক আছে, দুই দিকের মাপ দেখবে দুটোর মাপই একই ধরনের থাকে। এবার সতর্কতা কি অবলম্বন করবে? সতর্কতা হলো তোমরা স্কেলে যখন মাপবে তখন দেখবে যে একদিকে যদি আমরা 6 সেন্টিমিটার ধরে রাখি, এই সরলরেখাটার ক্ষেত্রে আমরা ধরে রাখি, কি সতর্কতা অবলম্বন করতে হবে না, যখন 6 সেন্টিমিটার ধরবো, ঠিক সেই 6 সেন্টিমিটারের উপর স্কেলটা খাতার মধ্যে রেখে একদম আমার 6 সেন্টিমিটার যেখানে পড়ছে ঠিক সেই জায়গাটা সোজাভাবে একটা পেন্সিল দিয়ে আমাকে বিন্দু আঁকতে হবে। যদি তুমি এদিক থেকে একটা বিন্দু আঁকো, তাহলে কিন্তু দেখো, যদি আমরা এদিক থেকে দেখি 6 সেন্টিমিটারকে, যদি আমরা এদিক থেকে দেখি, যদি দেখি তাহলে দাগটা কিন্তু একটু ছোট হয়ে আসবে। ঠিক আছে, 6 সেন্টিমিটার অবধি আসবে না। আবার যদি আমরা এই সাইড দিয়ে দেখি, তাহলে আবার একটুখানি কী হবে, হ্যাঁ, এই সাইড দিয়ে যদি দেখি তখন আবার কী হবে, একটু বেড়ে যাবে, 6 সেন্টিমিটার দিকে। তার জন্য কী করতে হবে, একদম 6 সেন্টিমিটার উপর দিয়ে একদম লম্ব বরাবর দেখতে হবে, যাতে একদম অ্যাকুরেট 6 সেন্টিমিটার হয়। এটা যদি না হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটাকে এরূপ ভুলটাকে বলা হয় লম্বন ভ্রম। ঠিক আছে, তারপর আসি ন্যূনতম ও সর্বোচ্চ পরিমাপের সীমা। কোনো যন্ত্রের সাহায্যে ন্যূনতম যতটা পরিমাপ করা যায় তাকে যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক বলা হয়। এবার দেখো, ন্যূনতম সর্বোচ্চ পরিমাপের সীমাটা আমরা পড়লাম সংজ্ঞাটা, তার থেকে আমরা কী পাচ্ছি, কোনো স্কেলের একটি ছোট ঘরের মানই হলো স্কেলটির লঘিষ্ঠ ধ্রুবক। ঠিক আছে, মিটার স্কেলের একটি ছোট ঘরের মান 1 মিলিমিটার। দেখবে 1 মিলিমিটার মানে কত, 0.1 সেন্টিমিটার। সুতরাং তাহলে মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হলো 0.1 সেন্টিমিটার। তাই মিটার স্কেলের সাহায্যে ন্যূনতম যে দৈর্ঘ্য পরিমাপ করা যায় তা হলো 0.1 সেন্টিমিটার। এবার আসি পরিমাপের ত্রুটি। এই যে আমরা স্কেল দিয়ে যে মাপছি, কোনো সময় ত্রুটি হয়েই যেতে পারে। ঠিক আছে, এদিক ওদিকভাবে। হ্যাঁ, এবার সেই ত্রুটিটা কী করে পরিমাপ করা হয় সেটা একটা ক্যালকুলেশন আছে। দেখো, যখন মিটার স্কেলের সাহায্যে
পরিমাপের সময় পরীক্ষাধীন বস্তুর এক প্রান্ত মিটার স্কেলের শূন্য দাগের সঙ্গে মিলিয়ে অন্য প্রান্তে পাঠানো হয়, তখন পরিমাপে যে ত্রুটি হওয়া সম্ভব তা হলো স্কেলের একটি ক্ষুদ্র ঘরের মান, অর্থাৎ 0.1 সেন্টিমিটার, যেটা আমরা বললাম এর সমান হচ্ছে। ঠিক আছে, 0.1 সেন্টিমিটারই হচ্ছে, ওটাই ত্রুটি হতে পারে, এক একটা ঘরের হয়তো হতে পারে। ঠিক আছে, তাহলে সেইটা কি হচ্ছে না, বস্তুটির সঠিক দৈর্ঘ্য যদি আমরা ধরি 10 সেন্টিমিটার, তাহলে সেটাকে যদি আমরা বের করতে পারি তার ত্রুটি, তাহলে কি হচ্ছে 0.1 হয় 0.10 প্লাস 10.0 হয় 0.1 বেশিও হতে পারে, নয়তো কমও হতে পারে। তার জন্য দেখো প্লাস মাইনাস করে দেওয়া হয়েছে, হয় কম নয়তো বেশি। ত্রুটি হিসেবে শুধু যে বেশি হবে তাও না, কমও তো হতে পারে। ঠিক আছে, তখন কী হচ্ছে, বস্তুটির যে পরিমাপের যে আনুপাতিক ত্রুটি হচ্ছে সেটা কী হচ্ছে, আনুপাতিক মানে 0.1/10.0। আর শতকরা ত্রুটি হলো 0.1/10 × 100, সেটার কত বেরোচ্ছে 1%। আচ্ছা, এবার আসি ভরের পরিমাপ। আমাদের পাঠ্যপুস্তকে দেখো সাধারণ তুলাযন্ত্র দেওয়া রয়েছে, দেখো স্ক্রুর ওজন N1, তুলাদণ্ড A, স্ক্রুর ওজন N2 সব দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে তুলাপাত্র P1, এটা P2, দুটোই তুলাপাত্র। এটা একটা নব মতন থাকে, যেটাকে তুললে পরে এই দুটো দুলতে থাকে। ঠিক আছে, এখানে একটা কাঁটা থাকে, সেই কাঁটাতেই তোমরা দেখতে পাবে। এটা হলো লেবেলিং স্ক্রু, এটা হলো লেবেলিং স্ক্রু, দুই দিকে দুটো লেবেলিং স্ক্রু থেকে যাতে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ওই তুলা যন্ত্রটাকে আমরা আনুভূমিক তলে আনতে পারি। ঠিক আছে, এইটা হলো পুরো একটা পরিকাঠামো। ঠিক আছে, এবার আমরা পড়ি ভর পরিমাপ করার যন্ত্রের নাম তুলা যন্ত্র। এই যন্ত্রে কতগুলি বাটখারার ভরের সঙ্গে তুলনা করে পরীক্ষাধীন বস্তুর ভর পরিমাপ করা হয়। সাধারণ বাজারে যে দাঁড়িপাল্লা আমরা দেখি, কেনাবেচা করি, যেমন আলু, পটল, ঝিঙে এগুলো কিনি, সেই তুলা যন্ত্র এই তুলা যন্ত্রের মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু। ঠিক আছে, কিন্তু নিয়মটা একই, যে একদিকে বস্তুটাকে রাখলাম, একদিকে ওজন দিয়ে আমরা ওই বস্তুটার ওজনটা পরিমাপ করলাম, সেই নিয়মটা এক, কিন্তু ওইটার থেকে এটা অনেক সূক্ষ্ম, এটা খুবই সূক্ষ্ম। ঠিক আছে, এবার হলো তুলাযন্ত্রের যে মেইন পয়েন্টগুলো রয়েছে, যে পরিকাঠামোর মধ্যে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো এক এক করে আমরা পড়ি। দেখো তুলাদণ্ড A, তুলাদণ্ড A, এই যে উপরে তুলাদণ্ড A। স্তম্ভ, স্তম্ভ, এই যে স্তম্ভটা, এই স্তম্ভটা হলো B। সূচক, একটা সূচক আছে যেটা ওই কাঁটাটা দেখায় যে এটা 0-তে এসে দাঁড়িয়েছে। যদি এদিকে হেলে পড়ে তাহলে এদিকে বেশি আছে, যদি এদিকে হেলে পড়ে তাহলে এদিকে বেশি আছে, এরকম করে নিয়ে ঠিকঠাক করে করতে হয়। তুলাপাত্র P1, P2, এই যে তুলাপাত্র P1, P2। ওলন দড়ি, ওলন দড়ি, এখানটা একটা দড়ি থাকে, এটা সমানভাবে দেবে, এটাও একটুখানি আস্তে আস্তে অল্প অল্প করে দুলতে থাকে। ঠিক আছে, স্ক্রুর ওজন, দেখো স্ক্রুর ওজন কিন্তু একটা N1, একটা N2 দেওয়া রয়েছে। লেবেলিং স্ক্রু, লেবেলিং স্ক্রুও আছে নিচে, যেটা আমি বললাম আনুভূমিক করার জন্য। আর লাগে ওজন বক্স। এবার ওজন বক্সটা একটা মেন ফ্যাক্টর। দেখো ওজন বক্স, ভালো মতো দেখো, এখানটায় ওজন বক্স দেওয়া রয়েছে, একটা চিমটে থাকে, স্বর্ণা টাইপের জিনিস থাকে, আর এখানটায় কতগুলো বাটখারার মতন কিন্তু ছোট ছোট খুব সুন্দর ওজনের ভরে বাটখারার মতন জিনিস থাকে। আর একটা বাক্সর মধ্যে থাকে খুব মিলিগ্রামের ওয়েটের, খুব পাতলা পাতলা ওজন করার জন্য মিলিগ্রামের কতগুলো বাটখারাই বলতে পারা যায়, ওইগুলো মিলিগ্রাম ওয়েট করার জন্য, খুব সূক্ষ্ম পরিমাণ মাপার জন্য। তার একটা অনুপাত আছে, এই যে বাটখারাটার মধ্যে তুমি 300-400 কিন্তু পাবে না। কী অনুপাতটা থাকে? 1:2:2:5, মানে 100 একটা থাকতে পারে, 200 দুটো, 500 একটা। ঠিক আছে, এইভাবে মিলিয়ে মিশিয়ে আমরা 300, 400, 700, 900, 1000 এরকম তৈরি করতে পারি। এবার দেখো কী কী থাকে, 1 গ্রামের একটা থাকে, 2 গ্রামের দুটো থাকে, 5 গ্রাম থাকে, এটাও একটা থাকে, 10 গ্রাম থাকে একটা, 20 গ্রামের আবার দুটো থাকে। সবসময় দেখো 2:2 যেহেতু দিয়েছে, 1:2:2:5, 2:2 যেহেতু দিয়েছে, তার জন্য 2-এর যে কটা থাকবে সব কটা দুটো দুটো করে থাকবে। দেখো 2 গ্রামেরটা দুটো রয়েছে, 20 গ্রামেরটা দুটো রয়েছে,
আবার 20 মিলিগ্রামের দুটো রয়েছে, আবার 200 মিলিগ্রামের দুটো রয়েছে। এইভাবে থাকে এদের ওজন। এবার আসি কার্যপ্রণালী। কার্যপ্রণালী কি, প্রথমে আমরা হলো, আমি খুব ফার্স্টেই বলে দিয়েছি, লেবেলিং স্ক্রু দিয়ে হলো আনুভূমিক করে নিতে হয়, যাতে সমান তুলাযন্ত্রটা সমান থাকে, আনুভূমিক তলে থাকে। হ্যাঁ, এবার সূচকটিকে স্কেলে দুপাশে দুলিয়ে দেখতে হবে যে এটি দুদিকে সমানভাবে দুলছে কিনা। এই যে সূচক যেটা আমরা দেখেছি, সেই সূচকটিকে দুলিয়ে দেখতে হবে সমানভাবে দুলছে কিনা। যদি না দোলে স্ক্রুর ওজন N1 N2 ঘুরিয়ে সূচকটিকে স্কেলে, যে স্ক্রুর ওজন এই যে উপরে N1 N2কে ঘুরিয়ে ঘুরিয়ে তখন কিন্তু ওজন ওই সূচকের পাটটা ঠিক রাখতে হয়। ঠিক আছে। এখন যে বস্তুর ভর পরিমাপ করতে হবে তাকে বাম দিকে রেখে ওজনটা করতে হবে। ঠিক আছে। এবার ওজনটা কি করতে হবে না, দুই দিকে একদম সমান হবে, তারা একদম সূচকটা হলো 0-তে এসে ঠেকবে, তখনই বুঝতে পারবে ওজনটা একদম ঠিক এসছে। সতর্কতা কী অবলম্বন করতে হয়? সতর্কতা অবলম্বনের মধ্যে পড়ে হলো, এটা একটা কাচের বাক্সের মধ্যে পরিমাপ করতে হয়, যাতে বায়ু প্রবাহ পরিমাণে বিঘ্ন না ঘটাতে পারে। দরজা বন্ধ করে দিতে হয়, বারবার ওজনটা বসাতে হয়, দরজা বন্ধ করে দিতে হয়, যাতে কোনো বায়ু প্রবাহ বিঘ্ন না ঘটাতে পারে। ঠিক আছে। তারপর হলো, প্রত্যেক তুলাযন্ত্রে ভর পরিমাপে একটি সর্বোচ্চ মান থাকে, এর বেশি ভর এই তুলাযন্ত্রে পরিমাপ করা উচিত নয়, করাও যায় না অনেক সময়। এবার হলো, ভর পরিমাপকালে তুলাযন্ত্রের কোনো অংশে অযথা হাত দেওয়া উচিত না। খুব সূক্ষ্ম যেহেতু, এটাকে খুব যত্ন সহকারে পাট নিতে হয়। বাটখারাগুলিতে তুলাযন্ত্রে কোনো ময়লা যাতে না, আসলে বাটখারাগুলোও এত নিখুঁত, এত সূক্ষ্ম যে যাতে ওর গায়ে ময়লা লেগে থাকলে কি অনেক ভর মানে ওজন করার সময় এদিক ওদিক হয়ে যেতে পারে। তার জন্যই বলা হচ্ছে যাতে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন করা হয়, ময়লা না লেগে থাকে। এবং কি মানে যেগুলো ওই পাতলা মিলিগ্রামে যেগুলো পাতলা পাতের মতন থাকে, সেগুলো বিশেষ করে চিমটে দিয়ে ইউজ করাই সবথেকে ভালো হয়। এইগুলো সতর্কতা বজায় করতে হয়। আবার দেখো, ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণাবলীগুলির মধ্যে হলো, তুলাযন্ত্রের সুবেদী হতে হবে। কি না সুবেদী, মানে খুব সূক্ষ্ম পার্থক্য হলেই যাতে বুঝতে পারি আমরা, এদিক ওদিক যদি হেলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে কোন দিকে কি ভারী আছে। ঠিক আছে, যাতে কোনো পার্ট ভুল না হয়। হ্যাঁ, যে তুলাযন্ত্রের তুলাপাত দুটি ভরের সামান্য পার্থক্যের ফলে তুলাযন্ত্রটি বেশি ভরের দিকে হেলে যায়, তাকে সুবেদী তুলা বলে। এবার তুলাযন্ত্রকে লম্বা ও হালকা করে, সূচককে লম্বা করে, তুলাপাতের দুটিকে হালকা করে এবং তুলাযন্ত্রের ভরকেন্দ্র আলম্ব বিন্দুর মধ্যে দূরত্ব কমিয়ে তুলাযন্ত্রকে সুবেদী করা হয়। তুলাযন্ত্রটি নির্ভুল হবে। দুদিকে তুলাপাত্র দুটি খালি থাকলে বা তুলাপাত্র দুটিতে সমান ভরের দুটি বস্তু, তুলাযন্ত্রটি যদি অনুভূমিক থাকে তাহলে সেই তুলাযন্ত্রটি নির্ভুল তুলাযন্ত্র। তুলাযন্ত্রটি দৃঢ় হবে, তুলাযন্ত্রটি সুস্থিত হবে। এই সব কিছুই হলো ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণাবলী। এবার দেখো, স্প্রিং তুলাযন্ত্র, এটাও খুব তোমরা পরীক্ষাগারে ল্যাবরেটরিতে দেখতে পাবে যে একটা আংটা থাকে, স্প্রিং থাকে, এবং স্প্রিং থেকে একটা সূচক থাকে, সেই সূচকের পাশে থাকে স্কেল। হ্যাঁ, সেই সূচক থেকে আবার একটা হুক ঝোলানো থাকে, তার মধ্যে ভার বা যে বস্তুগুলো ওজন করতে হয় সেইগুলো ঝুলিয়ে রেখে তুমি ওজন করতে পারবে। এখানে যদি তুমি একটা বস্তুকে ঝুলিয়ে দাও, তাহলে কী হলো, হুকটা যদি ওয়েট বেশি হয় তার নিচে নেমে যাবে, তখন এই সূচকটা স্কেল অনুযায়ী যেখানে গিয়ে ঠেকবে সেইটাই হবে তার ওয়েট। এইভাবেই স্প্রিং তুলাযন্ত্র পরিমাপ করে। এবার আসছি আয়তনের পরিমাপ। আয়তনের পরিমাপ আমরা কী করে করি, দেখো, একটা মাপনী চোঙের সাহায্যে তরল পদার্থের আয়তন আমরা মাপতে পারি। এটাও তোমরা ল্যাবরেটরিতে দেখতে পাবে। দেখো, এখানে দেখো একটা চোঙ রয়েছে, মাপনী চোঙ। হ্যাঁ, এখানে তার মধ্যে কিন্তু স্কেলের দাগ দেওয়া রয়েছে, 1 সিসি, 2 সিসি, 3 সিসি, কতটা নিলাম সেটা দাগ দেওয়া থাকে। ঠিক আছে। এবার দেখো, চোঙটা কেমন দেখতে না, লম্বাকার কিন্তু বৃত্ত। এখানটা আপাদমস্তক কিন্তু বৃত্তাকার কিন্তু লম্বাটে। তরল পদার্থের আয়তন পরিমাপ করার জন্য মাপন চোঙ ব্যবহার করা হয়। এটি একটি সমব্যাসযুক্ত লম্বা কাচের চোঙ, যার বাইরের গায়ে ঘন সেন্টিমিটার এককে দাগ কাটা থাকে। যে তরলের আয়তন পরিমাপ করতে হয় সেই তরলকে ওই চোঙে ঢেলে
দিয়ে তলের উপরিতলের চোঙের যে দাগ স্পর্শ করে তার থেকে তলের আয়তন পরিমাপ করা হয়। এটার ক্ষেত্রেও কিন্তু তোমাদের ওই শর্ত অবলম্বন করতে হবে। স্কেলের ক্ষেত্রে তুমি নিচ দিয়ে দেখলে কিন্তু একটা পার্ট পাবে, উপর দিয়ে দেখলে কিন্তু একটা পার্ট পাবে। তার জন্য সবসময় কী করতে হবে না, একদম চোখের কাছে নিয়ে আসতে হবে, তোমার একদম আই লেভেলে নিয়ে আসতে হবে। নিয়ে এসে দেখতে হবে যে তলের উপরিতলটা কোন দাগের সাথে মিশেছে, সে যেই তলের সাথে মিশেছে ঠিক সেই জায়গাটা তাকিয়ে নিয়ে তোমাকে মাপতে হবে। এটারও এক ত্রুটি আছে, সেই ত্রুটির মাপ হলো, পরিমাপের ত্রুটি হলো 5%। ঠিক আছে, এবার আসছি সময়ের পরিমাপ। সময়ের পরিমাপ আমরা কী করি, সেকেন্ড। সময়ের একক আমরা সেকেন্ড হিসেবে জানি। সেকেন্ড মানে কি, সেকেন্ড কোথা থেকে আমরা জানতে পারছি, সেকেন্ড, মিটার, মিনিট, তারপর হলো ঘন্টা, কোথা থেকে জানতে পারছি, ঘড়ি থেকে। তো সময়ের পরিমাপ আমরা কোথা থেকে জানতে পারবো, ঘড়ি থেকে। এটা খুবই ইজি একটা কোশ্চেন। কত রকমের ঘড়ি আছে, দেওয়াল ঘড়ি আছে, স্টপ ক্লক আছে। তোমরা দেওয়াল ঘড়ি, আমাদের যে এখন যেটা রয়েছে ব্যাটারি চালিত দেওয়াল ঘড়ি, সেটার মধ্যে দোলনকাল থাকে না। এবার যেটা দোলক ঘড়ি থাকে সেটার মধ্যে কি থাকে, দেখো দোলক ঘড়ি একটা পেন্ডুলামের মতন দোলন এদিক আর ওদিক করতে থাকে। এই যে এখানটা যেটা দেখতে পাচ্ছ এদিক ওদিক, এইটা একবার এদিক থেকে এদিকে আসতে কতটা টাইম লাগে না, 2 সেকেন্ড টাইম লাগে। ঠিক আছে, এটার যে একটি স্প্রিংয়ের সাহায্যে দোলকটিকে শক্তি যোগান দেওয়া হয়, ফলে দোলন অব্যাহত থাকে। ঠিক আছে, এটা হলো স্টপ ক্লক। স্টপ ক্লক কখনো দেখেছো? স্টপ ক্লক তোমরা পরীক্ষাগারে কোনো পরীক্ষা করতে গেলে তোমাদের দেখবে স্টপ ক্লকের সাহায্যে সেগুলোকে পরিমাপ করতে হচ্ছে। স্টপ ক্লক অনেক সময় থেকে দৌড়ানোর সময় কোনো রানার দৌড়চ্ছে, কত মিনিটে কত সেকেন্ডে দৌড়লো, তারপর সাঁতারু দেখবে তার ট্রেনাররা হাতে স্টপ ক্লক নিয়ে থাকে। ওইটা সব থেকে খুব সহজ পদ্ধতিতে সূক্ষ্ম পরিমাণ বিচার করা যায়, খুব সূক্ষ্ম পরিমাপ করা যায় স্টপ ক্লকের সাহায্যে। এই ঘড়ির সাহায্যে সেকেন্ড ও সেকেন্ডের ভগ্নাংশের সঠিক পরিমাণ নির্ণয় করা যায়। প্রথমে চাবি টিপে ঘড়ির কাঁটাটাকে 0 দাগে আনতে হয়। ঠিক আছে, এবং কোনো প্রতিযোগিতা শুরুর সঙ্গে সঙ্গে ঘড়িটি চালনা করা যায়। প্রতিযোগিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাবি টিপে সে ঘড়ির কাঁটা বন্ধ করে দেওয়া হয়। ঘড়ির কাঁটা একবারই বন্ধ করতে হবে, আবার করে দিলে কিন্তু 0-তে চলে আসবে। এটা কিন্তু মাথায় রাখবে। এবার যেটাতে থাকবে সেইটা যদি পরিমাপ করা হয় তাহলেই পুরো টাইমটা বের করা যায়। ঠিক আছে, এবার দেখো মাপন চোঙের সাহায্যে আমরা অসম কোনো বস্তুর আয়তন বের করব। কী করে বের করব? অসম তো বস্তু বললাম, এটা মাপনী চোঙ দিয়ে তো তরল মাপা যায়। কি করে আমরা অদ্রাব্য কঠিন বস্তু এর মধ্যে দিয়ে করব? এটার মধ্যে দিয়ে করব হলো, প্রথমে একটা পরিমাণ জল নেব বা তরল নেব। আমি তরলই বললাম, না জলই নিলাম, তরল বললে তো কোনো বোঝা যাবে না কি তরল নিলাম। ঠিক আছে, জলই নিলাম। জল নেওয়ার ফলে কি দেখলাম যে 100 সিসি অবধি দাগ হয়েছে। ঠিক আছে, এইবার একটা যে অসম পদার্থটাকে আমি আয়তন বের করব, সেটাকে একটা দড়ির সাহায্যে বেঁধে ওই জলের মধ্যে চুবিয়ে দিলাম। মাপনী চোঙের মধ্যে যে জলটা রয়েছে সেই জলের মধ্যে চুবিয়ে দিলাম। চুবিয়ে দেওয়ার ফলে দেখা গেল জলের স্তরটা একটু উপরের দিকে উঠে আসলো। তোমরা অবশ্যই দেখেছো এটা, বালতির মধ্যে যদি তোমরা কোনো একটা ভারী জিনিস দিয়ে, বালতির জলের মধ্যে কোনো ভারী জিনিস দিয়ে দাও, জলের স্তর কিন্তু একটু উপরের দিকে উঠে আসে। ঠিক আছে, এবার জলের স্তরটাকে দুটো নাম দেওয়া হলো। দেখো প্রথমে 100-তে ছিল তাই ওটাকে V1 দিল। এবার দ্বিতীয় যেহেতু এটা অসম বস্তু দেওয়ার পরে যেটা উঠে গেলো সেটাকে V2 দেওয়া হলো। এবার ওই অসম আকৃতির আয়তনটা কত, কি খুব সহজ পদ্ধতিতে আমরা বের করতে পারবো। V2 - V1 করলেই সেই অসম আয়তনের পরিমাপটা আমরা, কারণ যত পরিমাণ আয়তন ওটা অপসারিত করেছে ততটাই হলো ওর আয়তন। যত পরিমাণ জল ও অপসারিত করে ফেলতে পেরেছে তত পরিমাণ আয়তনের সাহায্যেই তো করতে পেরেছে। সেটার জন্যই অপসারিত হয়েছে কতটা, এতটা। তার জন্য V2 - V1 মানে বড়টার থেকে ছোটোটা মাইনাস করলে আমরা এটা অসম আকৃতির বস্তুটির আয়তনটা পাব। এবার আসছে একটা আলোচনা, সেটা হলো আয়তন মাপন চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয়। খুব সহজেই কিন্তু বের করা যায়। দেখো, আয়তন মাপার চোঙটিকে কলের মুখে নিচে ধরতে হবে যেখান থেকে জল বেরোচ্ছে। এবার কল খুলে চোঙটিতে জল ভর্তি হতে দাও। জল একটি নির্দিষ্ট দাগে এলে স্টপ ওয়াচ চালু করো।
ওই দাগ থেকে চোঙটির উপরের কোন দাগ পর্যন্ত জল ভর্তি হওয়ার সময় পরিমাপ করবে সেটা বেছে নাও, ঠিক আছে। এবার অন্তিম আয়তনের পাঠ থেকে প্রাথমিক দাগের আয়তনের পাঠ বিয়োগ করলে সংগৃহীত জলের আয়তন পাওয়া যাবে। ওই আয়তনকে প্রয়োজনীয় সময় দিয়ে ভাগ করলে কলটি থেকে জল পড়ার হার পাওয়া যাবে। জলের আয়তন VCC এবং সময়ের ব্যবধান T সেকেন্ড হলে জল পড়ার হার হবে V/T cc বাই সেকেন্ড। এখানে দেখো অঙ্কটা করেও দেওয়া হয়েছে। ধরা যাক 10 সিসি দাগে স্টপ ওয়াচ চালু করা হলো এবং 50 সিসি দাগ পর্যন্ত করলে স্টপ ওয়াচ বন্ধ করা হলো, আর অতিক্রান্ত সময় দেখা গেল কত, 10 সেকেন্ড। সুতরাং 10 সেকেন্ড সময় যে আয়তনের জল কলটি থেকে পড়ে তা হলো, এই যে ব্যবধানটা কত হলো, প্রথমে আমি বড় থেকে বিয়োগ করব, 50 - 10 40, ভি হলো 40, ভি হলো 40 সিসি, আর কলটি কত সেকেন্ড অতিক্রম করেছে, 10 সেকেন্ড, 40/10 সেকেন্ড, তাহলে 4 সিসি বাই সেকেন্ড। এই করে আমরা পরিমাপ চ্যাপ্টারটা শেষ করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।